অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদের আনন্দ আমরা সবাই মিলে উপভোগ করতে পছন্দ করি, আর এই ঈদের সময়টাতে একটা অবসর পাওয়া যায়, যে সময়টাতে পরিবারের সবাই মিলে টেলিভিশনের সামনে বসে অনেকটা সময় গল্প, আড্ডা আর টেলিভিশনের নানামুখী অনুষ্ঠান দেখে কাটানো সম্ভব। আর তাই আমরাও কিন্তু এই ঈদের সময়টাকে কেন্দ্র করেই আপনাদের কাছে ফিরে আসি আমাদের নানা প্রাঙ্গণের, নানা প্ল্যাটফর্মের স্টারদেরকে নিয়ে, যাদের সাথে আড্ডায় তাদের কর্মজীবন, তাদের দুরন্তপনা, তাদের জীবনের নানা গল্প তুলে ধরতে চেষ্টা করি, যাতে করে আমাদের দেশের যে মানুষগুলো রয়েছেন, যাদেরকে আমরা রত্ন হিসেবে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি, তাদেরকে আপনাদের সাথে এবং আমাদের নতুন প্রজন্মের সাথে পরিচয় করিয়ে দিতে পারি। চ্যানেল 9 সবসময়ই চাই ঈদ মানেই ভিন্ন কিছু আবেদন নিয়ে আপনাদের কাছে ফিরে আসতে। তারই ধারাবাহিকতায় আমাদের ঈদ উপলক্ষে বিশেষ আয়োজন 9 স্টার। আর এই আয়োজনে আপনাদের সামনে আমরা উপস্থাপন করব আমাদের বাংলাদেশের ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মের এমন কিছু ব্যক্তিত্ব সম্পন্ন মানুষকে, যাদের জানতে, যাদের সম্পর্কে জানানোর ইচ্ছাটা আমাদের অনেক বেশি। প্রিয় দর্শক, এবারে অর্থাৎ আজকে এমন একজন মানুষ আমার সাথে রয়েছেন, যাকে আমরা সবসময় টেলিভিশনের পর্দায় দেখি, আমাদেরকে ডাক্তারি পরামর্শ, চিকিৎসা সম্পর্কিত নানা পরামর্শ জানাচ্ছেন, এবং তিনি বাংলাদেশের এমন একটি অবস্থানে রয়েছেন যে অবস্থানের জন্য এই মানুষটির প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা, তার দায়িত্বশীলতা সব কিছু নিয়ে আমরা সবসময় ভাবি যে তার সাথে যদি একটু কথা বলা যেত, তাকে যদি একটু সামনাসামনি দেখা যেত। আজকে কিন্তু আমার জন্য সেই সুবর্ণ সুযোগটা চলে এসেছে। সেই মানুষটি আমার সামনে বসে আছে, তবে তার সাথে আজ আমরা চিকিৎসা পরামর্শ এগুলো তো জানবই, পাশাপাশি তার জীবনের কিছু গল্প আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। তার শৈশব, তার কৈশোর, তার দুরন্তপনা, তার কর্মজীবন এবং বর্তমান সময়ে জীবনকে উপভোগ, সব কিছু মিলিয়ে আমাদের আজকের আয়োজনে কথা বলবেন ইমেরিটাস অধ্যাপক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক এবং একই সাথে মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার ABM আবদুল্লাহ স্যারের সাথে। অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। ধন্যবাদ আপনাকে, আপনাকেও ঈদ মোবারক। কেমন আছেন স্যার? জি, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমার মনে হয় আপনাকে কেমন আছেন এই কথাটা জিজ্ঞাসা করাটা হচ্ছে বোকামি, কারণ সবসময় আমি যখন আপনাকে স্ক্রিনে দেখি, সবসময় দেখি খুবই সদা হাস্যোজ্জ্বল একজন কর্মচঞ্চল মানুষ। না, এটা তো থাকতে পারলে ভালো। সবাই যদি এরকম সদাহাস্য, কর্মচঞ্চল যেটা বললেন আপনি, এরকম তাহলে তো ভালো হয়। তাতে জীবনটা যেমন আনন্দময় হয়, উপভোগও করা যায়, তাই না? এটাই তো ভালো। কারণ একটা মানুষ যদি তার জীবনের সব কিছুর মধ্যেও সবসময় একটু ব্যস্ত থাকে, কর্মচাঞ্চল্যের যে কথাটা বললেন, এবং সেই ব্যস্ত থাকলে কিন্তু মানুষ ভালো থাকে, সুস্থ থাকে, মনটা ভালো থাকে, নিজের জন্য যেমন ভালো হয়, পরিবারের জন্য ভালো হয়। হয়তো যদি কিছু মানুষের জন্য, দেশের জন্য করা যায়, তাতে তো আরও ভালো। অনেক সময় যেটা হয় যে আমরা তো খুব ব্যস্ত থাকি, যেহেতু এটা আমার প্রফেশন, কোথাও না কোথাও কাজ করতেই হয়। তো বন্ধু বান্ধব অনেকেই আছেন বলে এত ব্যস্ত থাকো, তো তখন আমি একটা ট্যাগলাইন ওদেরকে বলি যে ব্যস্ততাই সুস্থতা। ব্যস্ত আছি বলেই বোধহয় সুস্থ আছি, এবং নিজেকে সুস্থ রাখার আপ্রাণ চেষ্টাটাও আমাদেরকে করতে হয়, যে না, আমি সুস্থ না থাকলে তো কাজ করতে পারবো না। তো আপনার ক্ষেত্রে কি মনে হয় যে এই যে আমরা অবসরের জন্য অবশ্যই অনেক আমাদের ইচ্ছা থাকে যে একটু যদি ছুটি পাওয়া যেত, কিন্তু কর্মময় জীবন আমাদের জীবনকে অনেক সুন্দর করে তোলে? ব্যস্ততাই সুস্থতা, তাও একটা লিমিটেশন থাকতে হয়। তারপরে কর্মময় জীবনের একটা পর্যায়ে কিন্তু অবসরও নিতে হয়। যেমন যারা চাকরি করে, এটা সরকারিভাবে বলেন, বেসরকারিভাবে বলেন, একটা সময় আসলে একটা অবসরে কিন্তু যেতেটাই কিন্তু নিয়ম আসলে। তারপরেও হ্যাঁ, অনেকেই এমন রোগী মানুষ আমরা দেখি, বা রুগী বা যে কোনো লোকই সারা যেমন চাকরি করছে, ভালো ব্যস্ত, খুব ইম্পর্টেন্ট পোস্টে ছিল, কত কাজে ব্যস্ত আছে, হঠাৎ করে অবসরে গিয়ে আবার কিন্তু অসুস্থ হয়ে যায়। কারণ মানুষটা বিভিন্ন কারণেও হয়। মানসিকভাবে আসলে কিছু মানসিকভাবে হওয়ার কারণটা হলো উনি অনেক সময় নিজেকে খুব আনইম্পর্টেন্ট মনে করে। আমি তো এত ব্যস্ত ছিলাম, আমি অবসরে গেছি, এখন তো আমাকে কেউ দাম দেবে না, পাত্তা দেবে না, আমি বসে থাকবো, কী করবো, এরকম ফিলিং কিন্তু অনেকেরই হয়। তবে আমি অনেক সময় লোকজনের প্রায় কারোর সঙ্গে কথাবার্তা হয়, ওই অবসরে গিয়ে দেখি খুব ঘুম হয় না, টেনশন, ডিপ্রেশন, অ্যাংজাইটি, কী করবো, অস্থিরতা এরকমও হয়। কারণ আবার অন্য চিন্তাও থাকে, পারিবারিক থাকে। আমি প্রতিদিন কাজ করছি, হয় এন্ড অফ দ্য মান্থ আমি একটা স্যালারি পাচ্ছি, অথবা আমি প্রতিদিন কিছু না কিছু আর্ন করছি। তো একটা মানুষ যখন অবসরে চলে যায়, তার কিন্তু একটা লিমিটেশন চলে আসে, আর্নটা কমে আসে। তখন ওই জন্যই বলছি যে নিয়মিত আর্নিংটা থাকে না। কেউ হয়তো একটু আর্থিকভাবে
একটু অসচ্ছলতায় ভোগান, এরকম লোকজন কিন্তু আমরা পাই। ওই যেটা বললেন যে হয়তো মাসের শেষে একটা ভালো টাকা পয়সা যাই পাই, তো অবসরে গেলে তো কমে যাবে, পরিবার চালাতে গিয়ে পোলাপানের পড়াশোনা থেকে শুরু করে কত কিছু থাকে, অসুখ বেশি হলে তারও চিকিৎসা লাগে। যাই হোক, আসলে জীবনটাই তো এরকম, এক একজনের জীবন এক এক, এইভাবে কিন্তু আমাদের চলতে হবে, এইভাবে যুগ যুগ ধরে চলে আসছে, ভবিষ্যতে এইভাবে চলতে হবে। মানে মানসিকভাবে নিজেকে প্রস্তুত রাখা, এটা যে সবচেয়ে কোনো ভালো প্রস্তুত, পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়া এবং মেনে মানিয়ে নেওয়া, নেওয়া। সেটা মোকাবেলা করা। তো আমাকে অবসর পরে জিজ্ঞেস করলো, অবসরের পরে আপনার কেমন লাগে? আমি যে আমার খারাপ লাগে না। কেন খারাপ লাগে না? সবাই তো অনেকে টেনশন, ডিপ্রেশন, যেগুলো বললাম, আমি বললাম যে আমার ভালো লাগে না, খারাপ লাগে না এই কারণে আমি কিন্তু 6 মাস আগে থেকেই মানসিকভাবে প্রস্তুত। কোনো না কোনো যে কাউকে একটা অবসরে যেতেই হবে। শুধু তাই না, এই দুনিয়া থেকেও তো চলে যেতে হবে। অবশ্যই। এইটাই কিন্তু প্রাকৃতিক নিয়ম, এটাই চলবে। সুতরাং আমার খারাপ লাগার কোনো কারণ নাই। এই কারণেই আমি প্রস্তুত ছিলাম, তো আমি জানি যে আমার একটা সময় যেতে হবে, কাজে আমার খারাপ লাগে নাই। আমরা সাধারণত দেখে থাকি একজন চিকিৎসকের জীবনের যে গল্প থাকে, তার রোগী, তার পড়াশোনা, তার নতুন নতুন ডিগ্রির জন্য পরীক্ষা দেয়া, এইসব নিয়েই, মানে আমাদের কাজিনস বা আশেপাশের বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে ফোন করলে, হ্যাঁ আমার তো নতুন একটা এক্সাম, ওটার জন্য পড়াশোনা চলছে, ঠিক আছে। কিন্তু তারপরেও এদের জীবনেও কিন্তু শৈশব, কৈশোর, তারুণ্য, প্রেম, ভালোবাসা, সাংসারিক জীবন, সন্তানদের প্রতি দায়িত্বশীলতা, সব কিছু থাকে। তো সেই মানুষটাকে আজ আমি একটু খুঁজে বের করার চেষ্টা করব, যে আমাদের ABM আবদুল্লাহ স্যার, তার শৈশবটা কেটেছে জামালপুরে। যে শৈশবের ঈদটা আসলে কেমন ছিল? না, প্রথমত শৈশবের গল্প বলতে গেলে তো আমার জন্ম তো, মানে এখনকার যে গ্রাম এই জিনিস, আমি তো ওই আমলে তো জন্ম আমার, অজপাড়া সালে। তখনকার তো এরকম প্রাচুর্য ছিল না, ইলেকট্রিক ছিল না, রাস্তাঘাট এত সুন্দর ছিল না, বা আজকালে যে আধুনিক জামানার এই যে মোবাইল, ল্যাপটপ, কত কিছু, এগুলো তো আমরা দেখি না, সব চিন্তাও তখন করা যায় না। পড়াশোনার প্রথম, মানে সন্ধ্যার সময় প্রথম যে মাধ্যমটা ছিল সেটা হচ্ছে কুপি অথবা হারিকেন বা কুপি। এবং কুপি তখন ওই মোমবাতিরও ব্যবহার না, কিন্তু মোমবাতি, ছিল না। কেরোসিনের কুপি, ওগুলো কেরোসিন তেল জ্বালিয়ে কিন্তু আমরা করতাম। প্লাস হারিকেনও তো ওই তেল দিয়েই তো, কেরোসিন তেল। এবং আমার মনে হয় যে কুপিটা হচ্ছে একদম নিম্নবিত্ত, মধ্যবিত্ত সবার জন্য ছিল। এটা হারিকেনটা তো ওই আবার আমলে একটু, এটাই ছিল, তখন তো ইলেকট্রিসিটি ছিল না। তখন ইলেকট্রিসিটি থাকলেও খুব লিমিটেড ওই সময়ে, হয়তো বড় বড় শহর কেন্দ্রিক, গ্রামে গঞ্জে, ইভেন তো তখনকার থানা বলে আর কি, বা যেটা উপজেলা, সেখানেও তো ইলেকট্রিসিটি ছিল না। গ্রামের যে ধুলা মাটি যাই বলেন, ওইভাবে আমি পড়াশোনাও গ্রামেই করছি। আমার বিশেষ করে প্রাইমারি স্কুলটা তো গ্রামেই, এবং হাই স্কুল ম্যাট্রিক পাস পর্যন্ত গ্রামেই। যদিও হাই স্কুলে সেটা ওই তৎকালীন থানায় আর কি। তো গ্রাম থেকে হেঁটেই যেতাম আর কি। এক কথা বলতে পারেন যে আমার প্রাইমারি হাই স্কুল পুরাটাই গ্রামেরই, আমার গ্রামের পরিবেশেই ওখানেই পড়াশোনা করা, ওখানেই চালচলন আমার যা সব কিছু। যেমন আমি যখন প্রাইমারি স্কুলে মাত্র 5 জন ছাত্র, মাত্র ওই সময় গ্রামে তাই ছিল। হাই স্কুলে যখন পড়ি তখন ছাত্রের সংখ্যা বাড়লো। হাই স্কুল মানে তখন একমাত্র একটা স্কুল ছিল আমাদের, ইসলামপুর নেকজান হাই স্কুল, অন্যতম শ্রেষ্ঠ, এখনও সেটা খুব নাম করা স্কুল। ওই সময় তো একটাই ছিল। প্রাইমারি স্কুলের শিক্ষক একটু আদর স্নেহ করতেন, পড়াশোনা গাইড করতেন। আমরা সেই গল্পে আসলে থাকতে চাই, কিন্তু তার আগে আমি একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। স্কুল জীবন এবং কলেজ জীবনের গল্প শুনবো তারপরে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের ঈদ উপলক্ষে আয়োজন 9 স্টার। আজকে এমন একজন মানুষের জীবনের গল্প আমি শুনতে বসেছি, আমি অভিভূত হব এবং সাথে আপনারাও। তার আগে ছোট্ট একটি বিরতি নিতে চাই। আমি ফিরছি চ্যানেল 9-এর পর্দায় কিছুক্ষণের মধ্যে, আর আপনারাও থাকুন আমাদের সাথে। ঈদের স্পেশাল আয়োজন 9 স্টারে আমন্ত্রণ আপনাদের সবাইকে আরও একবার। আমি শান্তা জাহান রয়েছি এবং আজ আমার সাথে আমাদের বিশেষ অতিথি ডক্টর ABM আবদুল্লাহ স্যার। তার সাথে আবারও ফিরে যাব তার শৈশবের গল্পে। স্যার, আমরা স্কুল জীবনের গল্প শুনছিলাম। হ্যাঁ, সেটাই বলছিলাম যে টিচাররাও আদর স্নেহ করতেন, পড়াশোনা গাইড করতেন, এবং যাতে রেজাল্টটা ভালো করলে, আমি রেজাল্ট ভালো করলে আমার জন্য যেমন ভালো, পরিবারের জন্য ভালো, কিন্তু স্কুলের জন্য তো সুনাম হয়। তা আমি সরাসরি ঢাকায় আসলাম, ঢাকা কলেজে ভর্তি হই, এখানেও ইন্টারমিডিয়েট পাস করি। কিন্তু ওই সময় কিন্তু স্বাধীনতা সংগ্রাম শুরু হয় 71 সন। সুতরাং স্বাধীনতা সংগ্রামের পুরোটাই কিন্তু আমি দেখার সুযোগ আমার হয়ে গেছে। যদিও তখন তো তুমুল আন্দোলন, তখন তো বঙ্গবন্ধুর নেতৃত্বেই কিন্তু দেশ চলছে, এবং উনি তখন তো অবিসংবাদিত নেতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতির জন্য। ওনার মাধ্যমে কিন্তু ঐতিহাসিক, আমি ওগুলোর সাক্ষী। সাথে মাঝে ভাষণটা কিন্তু আমি ছিলাম সেখানে। বঙ্গবন্ধুর যে ভাষণ শুনলাম, সমস্ত মানুষের মধ্যে করে লক্ষ লক্ষ জনতা, সেখানে চিন্তাই করা যায় না আর কি। তো ওগুলো আমি সাক্ষী। তারপরেও কিন্তু যখন আমি বেশ কয়েকদিন তখন ঢাকায় ছিলাম আর কি,
তখন আবার অসহযোগ আন্দোলন, যানবাহনের কত রকমের প্রবলেম। তা ধরেন বাপ মা তো বাড়িতে উদ্বিগ্ন, তো টাকাতে আসলো বাড়িতে যাওয়ার জন্য। আমি ঠিক যেদিন যে স্বাধীনতার ঘোষণা দিল তার কয়েকদিন আগেই কিন্তু তখন তো অসহযোগ আন্দোলন, ট্রেনও বন্ধ, বাসও বন্ধ। তা আমি আলটিমেটলি বাড়ি যাওয়া, কারণ বাপ মারা উদ্বিগ্ন, তো আমি বাড়িই চলে গেলাম আর কি। আচ্ছা স্যার, স্কুল আর কলেজ জীবন তো শুনলাম, যদি আমরা একটু ঈদের গল্পে যেতে চাই, যে ওই সময়টাতে আসলে এখনকার মতো এত মানে ঈদের আনন্দ উৎসব কেমন করতে হবে Right. তো বুঝতে পারছি আর এত কি। কিছু তো ছিল না, ওই কিন্তু যে কথাটা আনন্দটা বললাম যে কেমন তখন ছিল? কিন্তু আমি তো অজপাড়াগায় আমার জন্ম, তো তখন ওইভাবেই ঈদ হতো। এমনি গ্রামে আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পোলাপান, এগুলো মধ্যে ঈদ খেলাধুলা? আনন্দ হতো। তখন আবার অন্যরকম আনন্দ হতো, খেলাধুলা বিভিন্ন রকমের গ্রামে কিন্তু খেলাধুলা হতো অন্য স্টাইলের। এখন তো ধরেন পোলাপান সব ওই যে মোবাইল, না হয় ল্যাপটপ, না হয় অনলাইন, না আর কি আছে ইউটিউব, না হয় স্যার, টেলিভিশন। এমন কি হয়েছে যে আপনারা বন্ধু বান্ধবরা মিলে খুব প্ল্যান করতেন যে হ্যাঁ ঈদের এই ছুটিতে আমরা এই খেলাটা খেলবো বা সবাই ওই মিলে ধরনের বেড়াতে খেলাও যাব? চলতো সকাল থেকে। তো ঈদের দিন এখন তো ঈদুল আজহা বা কুরবানির সবাই তো টার্গেট, কখন গরু জবাই করবে, খাসি জবাই করবে, জবার উপরে গোস্ত খাওয়া, এই তো টার্গেট ঈদের কথা। এই ঈদের কথা বলছি। তো সকাল থেকেই সিমাই, নাস্তা পানি এগুলো খেয়ে আমরা ঈদের জামাত পড়তাম। আসার পরে তো সবাই তো ফুর্তি, কখন গরু জবাই হবে। তো গরু জবাই হতো, তারপরে তো ভাগ বাটোরা, গোস্ত ভাগ, মাংস গ্রামে গঞ্জে দেওয়া হতো, আত্মীয় স্বজন হ্যাঁ, বাড়িতে দেওয়া হতো, হ্যাঁ। বাকিটা নিজেরা রেখে ওইভাবে আমরা বিভিন্ন খাইতাম আর কি। বাড়িতে এবং পৌঁছে সবাই দেওয়ার একসঙ্গে। দায়িত্বটাও কিন্তু তখন বাচ্চাদের উপরে তখন থাকতো। সিস্টেমটা কিন্তু এরকম ছিল আমাদের। হ্যাঁ। ধরেন আত্মীয় স্বজন, আমি তো ছোট ফ্যামিলি আমার, হয়তো বাপ মা, আমার ছোট ভাই, তো আর কি আশেপাশে যারা সবাই মিলে। এবং সারাদিন বিকেলে গোস্ত খাওয়া তো ঘুরে ফিরে এই বাড়ি ও বাড়ি ঘুরে ফিরে যাওয়া, খেলাধুলা একটু একটু বিভিন্ন রকমের খেলাধুলা হতো। এইভাবে কিন্তু আনন্দ ফুর্তিতেই কাটতো। তখনকার ফুর্তিটা একটু অন্যরকম ছিল। তো একটু মজাই তো হতো আমাদের ওই সময়তে, এর চেয়ে আর মজা কী থাকবে, তাই না? যে আমার শৈশব কেটেছে, আমি আমার মায়ের হাত ধরে সিনেমা হলে যেয়ে অনেক সিনেমা দেখেছি। আপনার এমন কোনো স্মৃতি কি আছে? ওই তখনকার ওই এখন সেটা তখন মহকুমা ছিল, এখন হ্যাঁ। সেটা জেলা, যেমন জামালপুর জেলা মহকুমা। তখন 3টা সিনেমা হল ছিল আর কি। তো আচ্ছা। মাঝে মাঝে এসে দেখা হতোই আর কি। তো যদিও আমার বাড়ি থেকে দূরে, কয়েক মাইল দূরে, ওখানে একটা হল কিন্তু হয়ে গেছে, একটা সুগার মিল আছে আমাদের, ওখানেও কিন্তু মাঝে মধ্যে সিনেমা যায় দেখতাম। স্কুল পালিয়ে কখনো চলচ্চিত্র দেখা হয়েছে হঠাৎ যে দু বন্ধু একবার বান্ধব কিন্তু এরকম সবাই হয়েছে, মিলে? কোনো সুযোগ পাচ্ছি না দেওয়ার, তখন তো ঠিক স্কুল পালান লাগে নাই, কারণ সিনেমা তো ওই বিকেলে ম্যাটিনে শো হতো আর সন্ধ্যার পরে শো হতো। সব পালানোর দরকার পড়েনি আর কি। রাতে হয়তো ফাঁকি টাকি দিয়ে ঘর থেকে পালিয়ে গিয়ে সিনেমা দেখা হয়তো, এটা সত্য আর কি। সো আমরা কিছু টিপস আপনার কাছ থেকে জানবো আমাদের স্বাস্থ্য সুরক্ষা সম্পর্কে। আমি ছোট একটা বিরতি নিয়ে আসতে অবশ্যই। চাই। প্রিয় দর্শক, আরও একটি বিরতির সময় হয়ে গেছে। বিরতির পরে আবারও ফিরে আসবো আমাদের ঈদ স্পেশাল আয়োজন 9 স্টারে। আর আপনারাও থাকুন চ্যানেল 9-এর সাথে। রিমোট দিয়ে কিন্তু কোথাও যাওয়া যাবে না, বিকজ এর পরে এসে আমরা স্বাস্থ্য সুরক্ষা নিয়ে নানা টিপস স্যারের কাছ থেকে নিব। ফিরছি এখনই। প্রিয় দর্শক, বিরতির পরে আমন্ত্রণ আরও একবার রয়েছে চ্যানেল 9-এর পর্দায় আমাদের ঈদ স্পেশাল আয়োজন, আমাদের আজকের তারকাকে নিয়ে। এবং ঈদ স্পেশাল আয়োজন 9 স্টারে আমরা চেষ্টা করছি এমন সব মানুষদেরকে আপনাদের সামনে তুলে ধরার জন্য যাদের ব্যক্তিত্ব আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে অনেক বেশি অনুপ্রাণিত এবং উৎসাহিত করবে তার নিজেকে গড়ে তোলার জন্য। আমাদের সাথে আজ রয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক, মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর ABM আবদুল্লাহ, এবং স্যার খুব রিসেন্টলি কিন্তু ইমেরিটাস অধ্যাপক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে প্রথমবারের মতো ভূষিত হয়েছেন। স্যার, ফিরে এলাম বিরতির পরে। আমরা স্বাস্থ্য সুরক্ষা নিয়ে জানতে চাই, কিন্তু তার আগে একটু ছোট করে আপনার ডাক্তার হওয়ার গল্পটা একটু জানতে চাই। যে বাবা মা কি ছোটবেলাতেই বলে দিয়েছিলেন যে তোমাকে ডাক্তার হতে হবে? আমার প্রথমে ইচ্ছা ছিল যে পাকিস্তান আমলে তো আমার বড় অফিসার হওয়ার ইচ্ছা ছিল, ডাক্তারি পড়ার সুযোগ মানে ইচ্ছা অতটা ছিল না। তখন মনে হতো সরকারি চাকরি করব। সরকারি মানে বড় অফিসার মানে সরকারিই হবে। তো 71-এর আগে তো তখন ওই সময় পাকিস্তানে, তখন তো পাকিস্তানে আমরা পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান মিলে বেশি আকর্ষণীয় পড়ছিল কিন্তু তৎকালীন সিএসপি হওয়া। আচ্ছা। সিএসএস না, যেটা এখন বিসিএস, তো ওই সময় ছিল এটা। ওই ইন্ডিয়ার আগে থেকে আছে, ব্রিটিশরা হলো আইসিএস, ইন্ডিয়ান সিভিল সার্ভিস, পাকিস্তানে হলো সিএসএস, তারপরে সিএসপি সেটা। কারণ এরা দেখলাম দাপট খুব বেশি, খুব বড় বড় পোস্টে থাকে এরা, ছড়ি ঘোরানোর মানে সুযোগও তাদের বেশি। তো মনে হলাম যে একটা বড় অফিসারই হইলে বড় সড়ো কিছু একটা হবো। তারাই বড় বড় হতো, ওই সময় এসডি হতো, ডিসি হতো, সেক্রেটারি হতো, এই হতো এই হতো। যদিও বাঙালিদের খুব মানে একটা লিমিটেশন ছিল, কিছুটা সাপ্রেস ছিল। যাই হোক, তারপরে তো দেশ স্বাধীন হয়ে গেল।
ইন্টারমিডিয়েট পাস করলাম, তখন তো ইন্টারমিডিয়েট পাস করে ভর্তি হতো মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং বা ঢাকা ইউনিভার্সিটি, অনেক ইউনিভার্সিটি ছিল, এত মেডিকেল কলেজ ছিল না, মাত্র 8টা মতো ছিল, ইঞ্জিনিয়ারিং লিমিটেড ছিল, বা এই যে এখন যে ইউনিভার্সিটি এত ছিল না, এখন তো প্রাইভেটে ভর্তি, তখন প্রাইভেটে কেউ চিন্তাও করে নাই। তো যাই হোক, আলটিমেটলি স্বাধীনতার পরে হয়তো বাপ মাকে জিজ্ঞেস করলাম কী করা যায়, তো ওরা বললেন তোমার যেটা মনে হয়। তখন তো আর পাকিস্তান নাই, সিএসপি নাই, তো আমি চিন্তা করলাম যে এমন একটা বিদ্যা পড়াশোনা করা দরকার, শিক্ষা, যেটা সর্বস্তরের মানুষের কাছে যাওয়া যায়, একেবারে গরিব লোক থেকে শুরু করে একেবারে টপ লেভেল পর্যন্ত। এতে দেখেন যে একমাত্র ডাক্তারিটাই বোধ হয় একেবারে ধনী গরিব কোনো ভেদাভেদ নাই, কৃষক শ্রমিক জনতা যাই বলেন, বা নিচের লেভেলের মধ্যবিত্ত নিহত এবং টপ লেভেল একেবারে পর্যন্ত যাওয়া যায়, এটা চিন্তা করে আমি তখন ডাক্তারিতে ভর্তি হলাম। এবং সেটা আমি মনে করি যে আল্লাহর রহমতে অবশ্যই সাকসেসফুল হয়েছি, সাধারণ মানুষের কাছে আছি, টপ লেভেল পর্যন্ত পৌঁছতে পারছি। মানে প্রধানমন্ত্রীর দূরদর্শিতা স্যার, যে আপনি সেই সময়টাতে এই জিনিসটা ভাবতে পেরেছেন। দূরদর্শিতা মানে যেমন আমার চিন্তাধারা একটাই, সাধারণ সর্বস্তরের মানুষ কাছে আমিও যেতে পারি, মানুষ আমার কাছে আসতে পারে, তাদের সেবা দিতে পারি, তাদের সেই সুযোগ যেন এক ডাক্তারি ছাড়া তো আর দেখি না। এবং সেটা আমি মনে করি যে অবশ্যই আল্লাহর রহমতে, মানুষের দোয়া, বাপ মার দোয়া, আমার শিক্ষক মণ্ডলের দোয়া, বিশেষ করে আমার ছাত্রছাত্রী আমার প্রতি, ওদের প্রতি একটা ভালো একটা আশীর্বাদ যাই বলেন, টপ লেভেল পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীর এটা ব্যক্তিগত চিকিৎসক হিসেবে আমার জন্য তো মানে জীবনের চরম, এটা অনেকের জীবনে অনেক বড় একটি স্বপ্ন। এটা আল্লাহর রহমত, আল্লাহর রহমত সাথে সব হয় না, তো এটা তো আমি পেয়ে গেছি, আমি যা চেয়েছিলাম হয়ে গেছে আর কি। আমরা সবসময় বলে থাকি যে মানুষের জীবনের মানে ভালো কিছু প্রাপ্তির পেছনে তার ভালো কিছু কাজ থাকে, ভালো কিছু গুণাবলী থাকে। ব্যক্তি হিসেবে আমি যদি আপনার নিজেকে বিশ্লেষণ করতে বলি, যে আপনার দৃষ্টিতে আপনি কেমন? সবাই নিজের প্রশংসা তো নিজে করবেই, নিজের খারাপ তো কিছু বলবে না, খারাপ গুণ দুটোই কিন্তু শুনতে পারি। না তা না, ভালো বলতে এই সেন্সে যে আমি যা চেয়েছিলাম তো পেয়ে গেছি। এবং ধরেন করি তো ডাক্তারি হিসেবে তো মোটামুটি একটা ইমেজ, অবশ্য আমি নিজে বললে তো হয় না, মানুষ যদি বলে যে ভালো তাইলেই না ভালো, তাই তো আমি নিজে ভালো বলে ডক্টরদের কিন্তু ভালো হওয়ার পেছনে একটা ব্যাপার থাকে যে রোগী যে বলে ওই ডাক্তারটা খুব ভালো, এইটা যদি যে বলে তো সেটাই তো আসল। মানুষ যদি আমার বলে না বলে, আমি নিজে বলে তো লাভ নাই। তবে এটা ঠিক যে আপনি বললেন, হ্যাঁ আমি যখন ডিগ্রির দিক থেকে তো সর্বোচ্চ ডিগ্রি আমি অর্জন করতে পেরেছি, ডাক্তারি পাস করে এমবিবিএস, তারপরে পোস্ট গ্রাজুয়েট, আমি আমার এমআরসিপি ডিগ্রি আমি লন্ডন থেকে পাস করছি আর কি। ওই সময় কিন্তু এটা একটা হাইয়েস্ট বলতে পারেন, মেডিসিনের হাইয়েস্ট ডিগ্রি রয়্যাল কলেজ থেকে, লন্ডন থেকে। তো এগুলো তো হলো, তারপরে দেশে এসে চাকরি করলাম, আমি কিছুদিন হলি ফ্যামিলিতে ছিলাম মেডিসিনের কনসালটেন্ট হিসেবে। এবং তার আগে সৌদিতে 5 বছর আপনি কর্মরত ছিলেন। তখন কিন্তু পোস্ট গ্রাজুয়েশন করেন, তখন আমি স্পেশালিস্ট মেডিকেল অফিসার হিসেবে ছিলাম। হ্যাঁ, সৌদিতে চাকরি ছিলাম, ওই সময় কিন্তু আকর্ষণীয় চাকরি ছিল সৌদি আরবেরই। অবশ্যই, কারণ এমবিবিএস পাস করার পরে তখন তো সৌদির সুযোগ পেলাম, মানে প্রচুর স্যালারি আর কি, দেশে যা তার অন্তত 10 গুণ বেশি টাকা, টাকা পয়সারও তো দরকার, সেই সেন্সেই আমি সৌদি আরব গেলাম। কিন্তু গিয়ে ওখানে 4-5 বছর চাকরি করার পরে দেখলাম যে না, টাকাই তো মানুষের সব কিছু না, তাই না? আমার যে টার্গেট, আমার দেশের মানুষের সেবা, আমি মানুষ এই জনগণের টাকা দিয়েই তো আমি ডাক্তারি পড়লাম, আমি নিজে ট্রাই করে নিজে হয়তো বড় কিছু হইলাম, এটাই তো সবচেয়ে কথা। আমার তো এটাই তো শেষ, আমার এডুকেশনটা তো আরও বাড়াইতে হবে আমাকে, স্পেশাল আমি তো তখন জিপি, জেনারেল প্র্যাকটিশনার, কিন্তু আমাকে আরও উপরে উঠতে হবে, স্পেশালিস্ট এই ধরনের। এটা চিন্তা ভাবনা করে আমি ধরবেন না, আর তখন কিছু পয়সাপাতি কামায় নিয়ে ওই টাকা খরচ করে লন্ডন চলে গেলাম, এবং পোস্ট গ্রাজুয়েশনটাও হলো, হয়ে তারপরে পাশ করে হলি ফ্যামিলিতে চাকরি করলাম বছর 2। এরপরে পিএসসির মাধ্যমে তৎকালীন আইপিজি, আমার বলে পিজি হসপিটাল যেটাকে বলে, এসিস্ট্যান্ট প্রফেসর যোগদান করি। তারপরে এটা এখন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, আস্তে আস্তে অ্যাসোসিয়েট প্রফেসর, আমি পরপর 3বার নির্বাচিত ডিনও ছিলাম। এদেশে পোস্ট গ্রাজুয়েশন বিশেষ করে মেডিকেল লাইনে কিন্তু অনেক কঠিন, সুতরাং সেখানেও তো অনেক কষ্ট করতে হয়েছে, বিদেশে যাওয়া, একা থাকা, নিজের পাক করে নিজেই খাওয়া, এগুলো তো পড়াশোনা করা, তখন তো হেল্পিং হ্যান্ড কেউ নাই, নিজেই যা সব, তাই না? ওই দেশে তো আরো এরকম আর কি, এই দেশে তো অনেক কাজের লোকজন, ওই দেশে তাও নাই। সব মিলে তো পরিশ্রম তো করতেই হবে, না করে তো উপায় নাই। তবে ওই কষ্ট করে কেষ্ট মিলে না, কি বলে না, তাই না? আমি বলতে পারি হ্যাঁ, কেষ্ট মিলে না, এখন না তো কেষ্ট মিলে না। তা আমি যাই হোক, সেটা আমার মিলছে, এটা তো আমি তৃপ্ত, নাও মিলতে পারতো বা লাখ ফেভার নাও করতে পারতো। তবে এগুলোর পিছনে আসলে অবশ্যই আমার বাপ মার দোয়া, আমার শিক্ষক মণ্ডলীর দোয়া কিন্তু প্রচুর রয়ে গেছে। আমার প্রাইমারি স্কুল বলেন, হাই স্কুল বলেন, ইভেন মেডিকেল প্রফেশনেও আমি কিন্তু অনেক ভালো ভালো শিক্ষকদের আন্ডারে কাজ করতে পারি। মেডিকেলের কথা বলছি, ঢাকা মেডিকেলে ছিলাম, অন্তেই পাস করছি, ওখানেও কাজ করছি। তারপরে তৎকালীন পিজি হসপিটাল যেটা বললাম, আমার বিশিষ্ট কয়েকজন শিক্ষকের নাম বলতেই হয়, যেমন আমি ধরেন
আমাদের জাতীয় অধ্যাপক নুরুল ইসলাম স্যার, আমি তার সাথেও কাজ করার সুযোগ পেয়েছি। অধ্যাপক জিএম চৌধুরী স্যার ছিলেন, প্রফেসর মনিরুদ্দিন আহমেদ ছিলেন, প্রফেসর ইসুয়াল ছিলেন, প্রফেসর অলিউল্লাহ ছিলেন। এনারা সবাই কিন্তু প্রয়াত। আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আমি তৎকালীন পিজি হসপিটালে আমি কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে জয়েন করি। তখন প্রফেসর এম এন আলম স্যার ছিলেন, উনিও রিটায়ার্ড, এখন বেঁচে আছেন, ভালো আছেন, সুস্থ আছেন, উনি আরও ভালো থাক। এবং ওনার থেকে অনেক কিছু শিখতে পারছি। এটাও কিন্তু আমার জন্য একটা অর্থাৎ আমি অনেকগুলো ভালো ভালো লোকের সঙ্গে থাকতে পারে, কারণ ডাক্তারি লাইফ তো অটোমেটিক্যালি হয় না, অর্জন করতে হয়, তার জন্য গাইডও কিন্তু লাগে। অবশ্যই এই যাদের কথা বললাম এরা সাথে কিন্তু থাকলে নিজের অভিজ্ঞতাটাও বাড়ে, শুধু তাই না, এই যে যাদের কথা বললাম যে কজন প্রফেসর, তারা কিন্তু ওই সময় তাদের তো একদম ওই আমলে তাদের কিন্তু আনকম্পেয়ারেবল, মানে তারা একদম ব্রিলিয়ান্ট ক্লিনিশিয়ান বলেন, গুড ফিজিশিয়ান বা গুড টিচার, তারা তাদের জায়গাতে অন্যতম ছিল। ওই সময় তারা কিন্তু বাংলাদেশের বা তার টপ লেভেলের সহচার্যে যাওয়ার সুযোগ আপনার হয়েছে টিচারের সঙ্গে বা আমাদের শ্রদ্ধেয় স্যারের সঙ্গে কাজ করতে পেরে এগুলোর অনেকগুলো ইনফ্লুয়েন্স কিন্তু আমার মধ্যে হয়েছে। সেই জন্যই বোধ হয় এতটা বড় হতে, নিজেকে অহংকার করা উচিত না, তো গর্ব করে বলাই যায় যে আমি বড় হতে পারছি, এর পিছনে তাদেরই দান। আসলে আমার বড় মানুষদের সহচার্য আপনাকে অনুপ্রাণিত করেছে। এই কথাটা আমি এই জন্যই বলছি আর কি। ইভেন আমি ইউকেতে যখন ছিলাম, ব্রিটেনে। স্যার, আমরা আরেকটা বিরতি নিয়ে এসে আপনার এই গল্পে ফিরতে চাই। প্রিয় দর্শক, আসলে জীবনের গল্প তো অনেক বড়, অনেক দিনের জীবন। এত অল্প সময়ে তো স্বল্প করে গল্প শোনা সম্ভব না, কিন্তু তারপরেও সময়ের প্রয়োজনে আমাকে বিরতি নিতেই হচ্ছে। বিরতির পরে আবারও ফিরে আসবো আমাদের এই স্পেশাল আয়োজন 9 স্টারে। আপনারা আমাদের সাথেই থাকুন, ফিরছি এখনই। দেখছেন আমাদের ঈদ স্পেশাল আয়োজন 9 স্টার। আমি শান্তা জাহান্ত রয়েছি চ্যানেল 9-এর পর্দায় আপনাদের সাথে, এবং আজ আমার সাথে রয়েছে আমাদের বিশেষ অতিথি ডক্টর ABM আবদুল্লাহ স্যার। স্যারের কাছে আরও একবার ফিরে যাচ্ছে। স্যার, আসলে আপনার মানে বর্ণাঢ্য জীবন আমি বলবো, এবং প্রত্যেকটা ধাপেই তো অনেক গল্প থাকে। এত অল্প সময়ে আমি বলতে চাই যে এত গল্প শোনা সম্ভব নয়। সফলতার আর একটা পয়েন্ট বলা যায়। হ্যাঁ, আপনি ইউকের কথা বলছিলেন। ওখানে আমি অনেক মানে অনেক বড় বড় কনসালটেন্টের সাথে কাজ করার সুযোগ পেয়ে গেছি, ক্লাস করা, সাথে থাকা, রুগী দেখা, ওয়ার্ড রাউন্ড, এগুলোর সুযোগ পেয়ে গেছিলাম। কিন্তু আলটিমেটলি আমি পাশ করে আসছি, এসে দেশেতে জয়েন করলাম। তবে সফলতার আগে একটা কথা বলতে হয়, আমি কিন্তু অনেকগুলো বই লিখছি আর কি, মেডিসিন লাইনে 7টা বই। এগুলো আমি প্রথমে তো দেশেই শুরু করি, একটা দিয়ে শুরু করি, সেই 1998 সনে। তো দেখলাম যেটা বিপুল গ্রহণযোগ্যতা পেলে আমাদের দেশে সব ডাক্তারদের মাঝে, অল পোস্ট গ্রাজুয়েট, আন্ডারগ্রাজুয়েট সবাই। তারপরে 2টে, 3টে, 4 এরকম করে 7টা বই হয়ে গেলো। এবং আলটিমেটলি এটা দেশের গণ্ডি পেরিয়ে কিন্তু পৃথিবীর অনেক দেশে বইগুলো চলে, বিক্রি হয়। এবং বর্তমানে 2টো বই এলসিভিয়ার, ওটা ওই ব্রিটিশ জার্মান পাবলিকেশন, দিল্লি থেকে পাবলিশ করে, সাউথ এশিয়ার অফিস কিন্তু দিল্লিতে। আর আরও 5টা বই ইন্ডিয়ার কিন্তু আরেকটা বিখ্যাত পাবলিশার জেপি ব্রাদার্স বলে, ওরা পাবলিশ করে, কিন্তু সব দিল্লি থেকে হয় এখন, আমার দেশে না। চায়নাতে ওদের একটা ইংলিশ একটা কিন্তু মেডিকেল কলেজ আছে, সেখানে আমার বই ওই ওদের ইয়েতে ট্রান্সলেট করেও নাকি পড়ে। এটা আমার জন্য আনন্দ, এটা আমাদের জন্য অনেক বড় গর্বের এবং প্রাপ্তি একটা। এছাড়া আর আমি রেগুলার কিন্তু লেখালেখি লিখি। এই তো হলো ডাক্তারদের জন্য মেডিকেল স্টুডেন্ট, সাধারণ পাবলিকের জন্য রোগ ব্যাধি সম্পর্কে বাংলায় তাদেরকে সচেতন করা, সতর্ক করা, এবং সহজভাবে লেখা আমি লিখি। এবং এগুলো কিন্তু ওই প্রথম শ্রেণীর পত্রিকায় প্রকাশিত হয়, পাঠকরাই মাঝে মাঝে টেলিফোন করতো, এই যে পত্রিকা লেখেন তো আলটিমেটলি ছিঁড়ে ফেলে যে পত্রিকাটা হারায় যাবে, থাকবে না তো, এগুলো কম্পাইল করে একটা বই করেন। এই সবগুলো লেখা মেরে অলরেডি 2টে বাংলায় বইও কিন্তু বের হয়ে গেছে। তো আমি যে পড়াচ্ছি এই কিছু মুষ্টিমেয় লোকজনের মাঝে, তো এটা সারা দেশে কীভাবে ছড়ায় দেওয়া যায় এবং এটা ধরে রাখা যায়, এই টার্গেট নিয়েই কিন্তু বইগুলো লিখি আর কি। তাতে ওই বইটা হয়তো এটা তো ডকুমেন্টেড হয়ে গেল, এটা মানে থেকে গেল, আমি না থাকলেও বইগুলো তো থাকবে, এবং পরবর্তী প্রজন্ম কিন্তু বইগুলো পড়বে, পারবে, বই সুবিধা হচ্ছে আসলে এমন একটা মাধ্যম যা সর্বস্তরের সব সময়ের মানুষের জন্য থেকে যাবে। আরেকটা হলো এগুলোর কিছু স্বীকৃতিও পেয়ে গেছি এ পর্যন্ত, অনেকগুলো কিন্তু পুরস্কার পেয়ে গেছে। জি স্যার, এটা আমি একটু বলতেই চাই যে 21 পদকে ভূষিত হয়েছেন, 2016-তে বাংলা একাডেমি পুরস্কার, বাংলার 2টা পুরস্কার, একটা হলো ফেলোশিপ, ওদের কিন্তু এটা হাইয়েস্ট অনার, এবং মেহের কবির বিজ্ঞান পুরস্কার কিন্তু এই গতবার পেলাম আর কি আমি, এই কিছুদিন আগেই। সুতরাং বাংলার 2টা পুরস্কার আর কি। আমাকে তো এমিরিটাস অধ্যাপক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো এটা তো একটা বিশাল অর্জন আর কি। এইভাবে মোটামুটি প্রায় 16টার মতো অ্যাওয়ার্ড কিন্তু আমার হয়ে যায়।
সুতরাং আমি মনে করি সব দিক দিয়ে এটা অবশ্যই আল্লাহ তাআলার রহমত, আল্লাহর রহমত ছাড়া এগুলো আমার উপায় ছিল না। স্যার, এবারে আমি একটু স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে অবশ্যই কথা বলতে চাই। যেহেতু ঈদ, এই সময়টাতে আমি প্রথমে বলছিলাম যে আমরা প্রচুর পরিমাণে গরু, খাসির মাংস, চর্বি জাতীয় খাবার, রিচ ফুড দেখা যায়। এর সাথে সাথে এখন আম, লিচু, কাঁঠালের দিন, অনেক মানে সুগার কিন্তু আমরা ইনটেক্ট করছি। তো সব কিছু মিলিয়ে যদি একটু সুস্থ থাকতে হয়, আর প্রথম যে কথা হলো পরিমাণ যে গরম। এটা তো কোরবানির ঈদ, ঈদুল আজহা, তো সুতরাং ঈদের নিয়ে এটা কথা বলতেই হয়। জি স্যার। এই সময় তো ঈদুল আজহার মানেটাই হলো যে ঈদের দিন সকালে আনন্দ ফুর্তি। ঈদ মানেই তো আনন্দ, ঈদ মানেই ফুর্তি। আর এই আনন্দের প্রথম অনুষদটাই খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া ছাড়া তো ঈদের আনন্দ কিন্তু পূর্ণতা পায় না। রাইট। আর এই ঈদে ঈদুল আজহা বা কোরবানির, এটা এক নম্বর খাওয়া দাওয়াই অন্য পোলাও, মানে পোলাও, বিরিয়ানি, মাংস না, ওগুলো বাদ দিয়ে মূল টার্গেট কিন্তু আসলে মাংস খাওয়া, হ্যাঁ, হ্যাঁ। গোস্ত খাওয়া, খাসি, গরু, মহিষ, মাংসের যাই বলেন, বিভিন্ন পদ। বিভিন্ন পদে বিভিন্ন রকমের রসনা, মানে রসনা বা মুখের রুচক কত কিছু তৈরি করা। জি সুতরাং ঈদের নামাজ পড়ে আসি সবাই কিন্তু ওই টার্গেটটাই করবে। জি। কখন গরু জবাই হবে, খাসি জবাই হবে, মহিষ যাবে, গোস্ত নেবে, বাটাবে, পাক করবে, নিজের আনন্দ সঙ্গে এইটাই কিন্তু। নিজের ঘরে তো খাবেই, ঘুরে ফিরে বন্ধু বান্ধব আত্মীয় এখানে কিন্তু ঘুরে ফিরে কয়েকদিন গোস্তই খাওয়া হবে। জি। তো এটা নিয়ে বলা দরকার, এই জন্য গোস্ত তো খেতেই হবে। তবে এটাও সত্য যে খাওয়া দাওয়া সবাই যেভাবেই করেন, বিশেষ করে যারা ইয়াং, তরুণ, রোগ ব্যাধি নাই ভালো, তারা ইচ্ছা মতো খেতে পারেন। সবাই কিন্তু এটা অতিরিক্ত খাওয়ার জন্য ব্যস্ত থাকে, আর কত গোস্ত খাইতে পারে, আবার কেউ আবার একেবারেও খায় না, এটাও সত্য, রোগ ব্যাধি যাদের আছে। তো যাই হোক, অথবা যারা একটু স্বাস্থ্য সচেতন তারা একটু একটু মেইনটেইন করার সতর্কভাবেই চেষ্টা খায়। করে। তবে এটাও সত্য, একটু বেশি খেলে অসুবিধা হবে না, তবে পরিমাণটা যেন একটু অতি ভোজনের দিকে যেন না যান, পরিমাণটা তো বজায় রাখতে হবে। কারণ ওষুধ খেয়ে, বেশি খেয়ে আবার পেট খারাপ হয়ে, পেট বদহজম থেকে শুরু করে পেট ফাঁপা, ফুড বমি, পয়জনিং পাতলা, এসব হওয়ার করে একটা এই ধরনের ব্যাপার সমস্যা থাকে। যেন না হয়। বিশেষ করে যারা রুগী তাদের তো আরও সতর্ক খেতে হবে। যেমন ধরুন যাদের হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস আছে, স্ট্রোকের রোগী, হার্টের রোগী, কিডনির রোগী, এই ধরনের তো কত রোগী আছে, তাদের রয়েছে ডাক্তারদের প্রেসক্রিপশন অনুযায়ী কিন্তু খেতে হবে, তাই না? যেমন ধরেন একটা উদাহরণ দেই, কারো কোলেস্ট্রল হাই, তো ইচ্ছা মতো তো গরুর যে কত চর্বির ইচ্ছা মতো খেতে পারবে না, তাই খেতে হবে একটু পরিমিত। ওই দেখা যায় যে স্ট্রোক করে বা হার্ট অ্যাটাক করে নিয়ে ভর্তি হয়, বেশি খাই ফেলেছে, কারো বমি, পাতলা পায়খানা হয়েছে, এরকম হয়েছে। এটা আমি কারো ভয় ধরার জন্য বলছি না, একটু But সতর্কভাবে। এটা খুব কমন, এটা একটা স্পেশালি কমন, হ্যাঁ, সামারে কেউ কিন্তু ভয় অতিরিক্ত পাবেন না। ভোজন কখনোই স্বাস্থ্যের কাজে জন্য এটা ভালো একটু না। ব্যালেন্সটা যদি মেনটেন করলে নিজে সুস্থ থাকবেন, নিজে ভালো থাকা মানে কি পরিবার পরিজন ভালো। রুগী একজন মানে পুরো পরিবারই তো পুরো কষ্ট, পরিবারের উপর দৌড়াদৌড়ি, দিয়ে যায়, হাসপাতালে যাও, একদম। তারপরে যদি সরকারিতে গেলেন, যদি বেসরকারি জানানো, পয়সা পাতির, অর্থেরও তো একটা ব্যাপার আছে। সুতরাং অবশ্যই। সবাই সুস্থ থাকবেন, তার জন্য পরিমিতি মুদ বজায় রেখে ডাক্তারের নির্দেশ মতো, বিশেষ করে যারা রুগী তারা এই জিনিসটা খেয়াল রাখবেন, এইটাই সবার জন্য জরুরি। তবে ঈদের দিন 2-3 দিন হয়তো বোধহয় খাওয়া দাওয়ার ধুমটা চলতেই থাকবে, সবাই যেন একটু খেয়াল রাখেন আর কি। তারপরে একটু ব্যালেন্স ডায়েট করে খেলে সবাই সুস্থ থাকবেন। কারণ ঈদের সময়টাতে আসলে একটা ছুটির সময়। আমাদের যারা ডক্টর রয়েছেন সারা বছর আমাদের সেবায় নিয়োজিত থাকেন, তারাও কিন্তু আসলে ঈদের সময়টাতে একটু ছুটিতে যান। তো দেখা গেল আমরা অসুস্থ হয়ে যখন হসপিটালে যাই, আমাদের পরিমাণ যখন সংখ্যা অনেক বেশি থাকে, তখন যারা ডিউটিরত মানে ডক্টর থাকেন তাদের উপরে কিন্তু একটা এক্সট্রা প্রেশার যায়। আমরা হয়তো যে বলি যে ডক্টর পাচ্ছি না, বাট আমাদের মাথায় এটা থাকে না, ঈদ যেমন আমাদের জন্য আছে, ঈদটা কিন্তু ডক্টরদের জন্য সেটাও তো রয়েছে, ঠিক। তাদেরও সাংসারিক জীবন আছে। স্যার, আরও একটি বিরতির সময় আমার হয়ে গেছে, বিরতির পরে ফিরে আসবো। তবে এর পরে আসলে যে বিষয়টা নিয়ে আমি জানতে চাইবো, ওই যে যেটি বললেন যে স্বপ্ন পূরণের ব্যাপার, সেই স্বপ্ন নিয়েই আমরা অবশ্যই। কথা বলবো। প্রিয় দর্শক, আরও একটি বিরতির সময় হয়ে গেছে, বিরতির পরে আবারও ফিরে আসবো আমাদের ঈদ স্পেশাল আয়োজন 9 স্টারে। আপনারা থাকুন চ্যানেল 9-এর সাথে, ফিরছে এখনই। প্রিয় দর্শক, আরও একবার আমন্ত্রণ আমাদের ঈদ স্পেশাল আয়োজন 9 স্টারের সাথে রয়েছেন আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় ডাক্তার ABM আবদুল্লাহ স্যার। ফিরে যাচ্ছি তার সাথে আড্ডায়, আর এটি আমাদের শেষ ভাগ। সব গল্প হয়তো এত অল্প সময় আমরা শুনতে পারলাম না, তবে একটা গল্প নিয়ে এবারে আমি স্যারের সাথে অবশ্যই আড্ডা দিতে চাই, এবং আমি জানি এটা আপনারাও জানতে চান। আমরা স্বপ্ন পূরণের কথা বারবার শুনছিলাম, এবং অবশ্যই যেই অবস্থানে আপনি রয়েছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত চিকিৎসক হিসেবে দায়িত্বপ্রাপ্ত রয়েছেন, এবং একটা মানুষের জীবনে তার কর্মজীবনের সবচেয়ে বড় প্রাপ্তির বড় একটি অংশ, এই জায়গাটাতে আসার স্বপ্নটা আসলে আপনি কখন থেকে দেখেছিলেন, না স্বপ্নটা আল্লাহ তাআলার তরফ থেকে অটোমেটিক্যালি পূরণ হয়েছে? আমি মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক হিসাবে এখন তো আমি তো ওখানে আছি তার সাথে, এটা আমার জীবনের বড় একটা পাওয়া বলতেই হবে, তাই না? বাংলাদেশের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী। তবে এখানে আমি একটা কথা বলি
জননেত্রী শেখ হাসিনা উনি তো একজন দার্শনিক রাষ্ট্রনায়ক। উনি তো শুধু রাষ্ট্রনায়ক না, প্রধানমন্ত্রী বা রাষ্ট্রনায়ক যাই বলেন, একটা রাজনৈতিক দলের প্রধান, তাই না? উনি তো আর শুধু দেশ নেতা, আমি তো মনে করি বিশ্ব নেত্রী, এটাও তো ঠিকই। তো তার সঙ্গে থাকতে পারা তো অবশ্যই বিশাল সৌভাগ্যের। কিন্তু এটার চেয়ে আমাকে সবচেয়ে বেশি বড় মনে হয় যে উনি কিন্তু, আমি তো আমার সবচেয়ে শ্রদ্ধার পাত্র তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতির জনক, এবং বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গমাতা, তাই তো? ওনারই তো রক্তবিন্দু মানে প্রধানমন্ত্রী ধমনীতে, এটা তো সত্য। তা আমি মনে করি আমার চেয়ে সবচেয়ে বেশি মনে লাগে প্রধানমন্ত্রী তো আছেই, সেই জন্য না, বা রাষ্ট্র নায়ক বা দেশ বিশ্ব নেই সেই জন্য না, সবচেয়ে আনন্দের মনে হয় যে আমি বঙ্গবন্ধুর যে, যার ধমনীতে বঙ্গবন্ধু বা বঙ্গমাতারই রক্ত, তার সঙ্গে থাকতে পারে, তার চিকিৎসা সেবা দিতে পেরে আমি মনে করি আমি বেশি গর্বিত বা অহংকার বোধ করতেই পারি। তো এটা আমার কাছে সবচেয়ে বড় পাওয়া লাগে আর কি, যে আমি বঙ্গবন্ধুর কন্যার চিকিৎসা দিতে পারছি। আচ্ছা, এখন একটা মজার কথা জানতে চাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আমরা যাকে সবাই আসলে আপা বলে ডাকি, আপা তো সবাইকে খুব ভালোবাসেন, তার আশেপাশের মানুষ থেকে আমাদেরকেও ভালোবাসেন, আমরা হয়তো সবাই কাছাকাছি যাওয়ার সুযোগটা পাই না। আপনি তো ঈদের দিন নিশ্চয়ই তার সাথে দেখা হয়েছে, কাছে যাওয়ার সুযোগ হয়েছে। আপা কি সবাইকে সালামি দেন? আর সেটা কি আপনি কখনো পেয়েছেন আপার কাছ থেকে সালামি? না, প্রথম কথা হলো যে তো তো অনেক ব্যস্ত থাকতে হয়, কত লোকজন দেশের, একটু মানে তো আমি তো বলি যে তো জননেত্রী, কত লোক তার কাছে যায়, যেতে চায়, তো কিছু রেস্ট্রিকশন তো অবশ্যই থাকে। লোকজন যায়, শুভেচ্ছা বিনিময় করে, এবং উনি সত্যিকার অর্থে উনি কিন্তু সবার সঙ্গে মিশতে চান। একেবারে জননেত্রী বলে যা, যে কেউ যায়, কথা বলে, সালাম করে দিতে পারে, আদর আপ্যায়ন সবই কিন্তু উনি করেন। তো কিছু রেস্ট্রিকশন হয়তো রাখতে, বিশেষ করে আমাদের তো সমস্যা হচ্ছে করোনার মধ্যে অনেক ঝামেলা গেছে। তারপরে আরও ধরেন রাষ্ট্রীয় নিরাপত্তা এসব চিন্তাভাবনা করতে হয় তাকে। তো যাই হোক, তো উনি এমনি যদি অ্যাজ এ ম্যান যদি বলেন, বা উনি তো প্রধানমন্ত্রী, কিন্তু লোকজনের সঙ্গে মিশে কথাবার্তা বলে উনি প্রধানমন্ত্রী থাকে, একদম সহজ সরল একজন। অবশ্যই আমার মনে স্যার, হয় আমরা তো একেবারে শেষ প্রান্তে রয়েছি, বিদায় নিতে হবে। তবে বিদায়ের আগে আপনার পারিবারিক জীবনের একটু ছোট্ট করে গল্প শুনতে চাই, যে পরিবারের সাথে ঈদ কেমন করে কাটলো এবং ঈদে আপনি কত টাকা অ্যাকচুয়ালি সালামি দিয়েছেন? পরিবার বলতে আমার তো ছোট্ট পরিবার। আমার জানেন যে করোনার সময় আমার ওয়াইফ কিন্তু তখন চলে গেছেন, উনি মারা গেছেন আর কি। আমার এক ছেলে, এক মেয়ে, ছেলে একটা বাইরেই থাকে, মেয়েটা আমার সাথে আছে। চলছে আর কি, ছোট পরিবারে যা হয় মোটামুটি আনন্দ ফুর্তির মধ্যেই। নাতি আছে, তো ওদের মাধ্যমে চলছে, আছে, কিন্তু ওইভাবেই চলছে আর কি, ছোট সংসার। সুতরাং একটা ঈদ বলতে যা বোঝায়, আমি তো মনে করি যে আমি তো পরিতৃপ্ত, ভালোই আছি। ঈদ নিয়ে কোনো মজার ঘটনা কি আপনার জীবনে রয়েছে যেটা আসলে প্রতি ঈদেই আপনার মনে পড়ে? যখন মিডল ইস্টে ছিলাম, মাঝে মাঝে খুব ভোরে নামাজ পড়তো, মাঝে মধ্যে আমি উঠে দেখি ওরা নামাজ পড়তে, আমি যেতে যেতে নামাজই শেষ, এরকম কয়েকবার মিস হয়ে গেছে আর কি। এরকম ঘটনা কিন্তু ঘটছে। ওরা তো ওইভাবে পড়ে, একেবারে সূর্য ওঠার 23-24 মিনিট পরে শুরু করে। আমাদের দেশে উঠি, নাস্তা পানি খাবো, একেবারে গোসল রাস্তায় যাবো, ইচ্ছাকৃত না, যেদিন নামাজ শেষ, ঈদের নামাজ, আর ঈদের নামাজ তো আর কাজাও পড়া যায় না কিছু, এই ধরনের কিছু কিছু ঘটনা ঘটছে। আমি বলবো সবকিছু মিলিয়ে এই যে পরিতৃপ্ত একটি জীবন পাওয়া এবং নিজের জীবন নিয়ে খুব আমি বলবো ইতিবাচক সব গল্পগুলোই কিন্তু আপনার জীবনে আপনি বললেন। পরিতৃপ্ত বলতে আমার পরিবারও তো, আমার ওয়াইফ ধরেন ছিলেন কলেজে, তেজা কলেজের প্রফেসর ছিলেন। আমার এক ছেলে এক মেয়ে, দুইজনই ডাক্তার। ছেলেটাও তো পোস্ট গ্রাজুয়েশন করছে, ইউকেতে আছে। মেয়েটাও কিন্তু পোস্ট গ্রাজুয়েশন করতে যাচ্ছে, খুব মানে এমডি করছে আর কি। সুতরাং হ্যাঁ, ভালোই তো পরিবার, সবাই তো। এটা ওই বিশেষ আল্লাহর বিশেষ রহমত। যে কথাটা আমি এখনো বলি, বা আমি আমার সবসময় আমি আল্লাহর শুকর আদায় করি, আমার যোগ্যতার চেয়ে আমি বেশি পেয়ে গেছি। এটা পুরোপুরি আল্লাহর রহমত ছাড়া এটা বোধহয় সম্ভব ছিল না। আমাদের অলওয়েজ আপনার প্রতি অনেক অনেক ভালোবাসা, শ্রদ্ধা এবং দোয়া থাকবে। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এভাবেই সদা হাস্যোজ্জ্বল থাকুন। কর্মময় জীবন আরও প্রসারিত হোক, স্বপ্নের চেয়েও বেশি কিছু হোক আপনার জীবনে, এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা থাকবে। আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, আমাকে বিদায় নিতে হবে। তবে যাবার আগে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কোনো বার্তা থাকে। দর্শকদের একটাই কথা, ধন্যবাদ সবাইকে, সবাইকে শুভেচ্ছা জানাই, স্বাগত জানাই সবাইকে। ঈদুল আজহা বা কুরবানি ঈদের ঈদ মোবারক, সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং এই যে খাওয়া দাওয়ার ব্যাপারে যা বললাম, স্বাস্থ্যসম্মত বা স্বাস্থ্যের দিকে, নিজের শরীরের দিকে খেয়াল রেখে খাওয়া দাওয়া করবেন, চলাফেরা, হাঁটাইলে আপনি যেটা করে যাবেন, এবং চেষ্টা করতে হবে। কারণ এই ঈদ হয়তো কারো উপরে, আমাদের এর আগেও কিন্তু ঈদ হয়ে গেছে, করোনার সময় অনেকে ঈদ করতে পারেন না। কারণ আমি তো তখনও বলতাম যে একটু না হয় কষ্ট করলাম, ভবিষ্যৎ যদি ভালো হয় জাঁকজমকপূর্ণভাবে আমরা ঈদ করবো। আমরা সে আশাই করি আগামীতে যেন যদি আমরা বেঁচে থাকি, ভালো থাকি, সুস্থ থাকি,
আগামীতেও যেন পরিবার পরিজন বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আমরা সুন্দরভাবে ঈদ পালন করতে পারি, সেই জন্যই আমরা আল্লাহর কাছে দোয়া করি, কামনা করি। সবাইকে আবারও ঈদ মোবারক। ধন্যবাদ স্যার, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। এবং আমরা অনেক বেশি আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ঈদ স্পেশাল আয়োজন 9 স্টারের আড্ডা। নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আমাদের আজকের বিশেষ আয়োজনে বিশেষ যে মানুষটি রয়েছেন তার জীবনের বর্ণাঢ্য কিছু গল্প আমরা তুলে ধরার চেষ্টা করেছি। এমন আরও অনেক বিশেষ মানুষ নিয়ে আমি ফিরে আসবো আমাদের এই ঈদ স্পেশাল 9 স্টারের আয়োজনে। আপনারা নিয়মিত থাকবেন চ্যানেল 9-এর সাথে এবং দেখতে থাকবেন আমাদের ঈদ উপলক্ষে সকল আয়োজন। আমি শান্তা জাহান আজকের মতো আপনাদের সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। ঈদ মোবারক।